নমস্কার। আজ অনেক দিন পরে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে এতটা রাতে লাইভে এলাম। আপনারা ভাবছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ বোধহয় অনেকদিন চুপচাপ আছে, সরকার পরিবর্তন হয়ে গেছে, নিজেদের পছন্দের মতো সরকারকে বসিয়েছে, সুতরাং এবার সরকারের পালে হাওয়া খাচ্ছে। মানে যেটা পশ্চিমবঙ্গের মানুষ এতদিন দেখে এসেছে আর কি। দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চ কোনো দল রাজনীতির অংশীদারিত্বের সংগঠন নয়। কর্মচারীদের হিতার্থে, শিক্ষকদের হিতার্থে কাজ করা একটা সংগঠন। অতীতেও যেমন করে এসেছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতাই বজায় রাখবে। এখন সংগ্রামী যৌথ মঞ্চের যে চলার পথ এবং ধারণা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে বলতে গেলে প্রায় একদম নতুন। ধারণাটা কি না, আমরা মনে করি যে সরকারের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি সমস্যার সমাধান না হয়, তখন আন্দোলন এবং আদালত একটা উপায়। আমরা বিগত সরকারের সাথেও কিন্তু বহুবার চিঠি লিখেছি। বিগত 3.5 বছরের কথা যদি বলেন, অন্ততপক্ষে আমাদের পক্ষ থেকে বিগত সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অন্তত 50টা চিঠি গেছে যে আমরা বসতে চাই। বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কাছে চিঠি গেছে যে আমরা বসতে চাই, এই বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করুন। হাইকোর্টের নির্দেশে মুখ্য সচিব, গৃহ সচিব এবং অর্থ সচিবের সাথে 2023 সালে আমরা বসেছিলাম। সেই বৈঠকের শুরুতেই তারা বলেছিলেন যে হাইকোর্ট বসতে বলেছে বলে আমরা বসছি। মানে এতটাই দায়বদ্ধতার অভাব ছিল তাদের পক্ষ থেকে। সেখানে আন্দোলন না করলে উপায় কোথায়? এই সরকার আসার আগে আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি মতো তারা নির্বাচনী জনসভাতে তারা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাদের আমাদের দাবির কথা বলেছেন, কেন্দ্রীয় গৃহমন্ত্রী বলেছেন, বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী তিনি বারবার উল্লেখ করেছেন। তারা সংকল্পপত্রে স্থান দিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই আমাদের সাথে বৈঠক করেছেন, বিভিন্ন চ্যানেলে কথা হয়েছে, প্রতিশ্রুতি দিয়েছেন যে হ্যাঁ, আমরা সংকল্পপত্রে যা যা প্রতিশ্রুতি দিয়েছি তার সমস্ত কিছু আমরা পালন করব, আমাদেরকে সময় দিন। এই সময়টার মধ্যে আমরা দপ্তরের মধ্যে যেসব কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত ছিল, যারা থ্রেট কালচার চালিয়েছিল, তাদের বিরুদ্ধেও আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। কিন্তু সেগুলো তো আর ঢাকঢোল পিটিয়ে হয় না, সরকারের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেই কাজগুলো আমরা করে চলেছি। একটা মুশকিলের বিষয় হলো কি, যে অধিকার আর দয়ার দান এই দুটোর মধ্যে যে তফাৎ, সেই তফাৎটা আমরা দীর্ঘকাল ধরেই ভুলে গেছি। একটা সময় ছিল যখন কর্মচারী সংগঠনরা বলতো যে সরকার হচ্ছে আমার বন্ধু, তাকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। তারপরে যে সংগঠন এলো তারা বলতে শুরু করলেন যে মাননীয়ার দয়া দাক্ষিণ্য হলে পরেই আপনারা পাবেন। আর এখন এসে পড়ে আমরা সেই ধারাবাহিকতাটাতেই আছি। আমরা বুঝতেই পারছি না যে কোনটা আমার অধিকার আর কোনটা দয়ার দান। ধরুন এই যে বকেয়া মহার্ঘ ভাতা, আমি যদি 2009 রূপার যে বকেয়ার কথা ধরি, সেই বকেয়াটার অধিকার আমরা বহু কষ্ট করে বহু সংগ্রামের মধ্যে দিয়ে অর্জন করেছি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সেই জিনিস অর্জন করা গেছে। সরকার যতটুকু মিটিয়েছে, ভুল হিসেব করে হোক আর যেভাবেই হোক, সুপ্রিম কোর্টের চাপে পড়ে তারা মেটাতে বাধ্য হয়েছেন বলতে পারেন। কোনো দয়াদাক্ষিণ্য করে দেননি, কিন্তু কোনো সরকারই দেয়নি, ভবিষ্যতেও কেউ দেবে না। বাকি যারা বাকি আছেন, কলকাতা কর্পোরেশনের মধ্যে ব্যাংক থেকে যারা পেনশন পান, ওয়ার্ক চার্জ এমপ্লয়ি, পুলিশের, হোমগার্ড, সমস্ত ধরনের বিভিন্ন ডিপার্টমেন্টের যারা গ্রান্ট ইন এডের কর্মচারী আছেন, তাদের বাকি আছে। যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করেন, আমি আত্মবিশ্বাসী যে এই অধিকার সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, সরকারকে পালন করতে বাধ্য। আমরা চাপ দিচ্ছি সরকারকে যে ইমিডিয়েটলি নোটিফিকেশন জারি হোক। সেটা নিয়ে দড়ি টানাটানি চলছে। এরপরে এলো বর্তমান রোপার যে বকেয়া, কেন্দ্রের কর্মচারীরা সহ অন্যান্য রাজ্যের কর্মচারীরা পান 60%, আমরা 18%-এ আটকে আছি। গত সরকার 4% ঘোষণা করে গিয়েছিল এবং মিথ্যা করে বলেছিল প্রেস কনফারেন্সে যে 1 এপ্রিল থেকে দেওয়া হবে। তারা কিন্তু নোটিফিকেশন জারি করেননি। পরে বর্তমান মুখ্যমন্ত্রীর সাথে যখন আমরা বসলাম, তিনি হাসতে হাসতে বললেন যে ঘোষণা হয়েছে এক, কিন্তু কাগজ কলমে দেখানো হয়েছে আর এক। কাগজ কলমে সেটা 1 সেপ্টেম্বর নয়, 1 অগাস্ট থেকে দেওয়া আছে। এখন প্রসঙ্গ হলো যে বর্তমানের এই যে বকেয়া,
যেটা নিয়ে মুখ্যমন্ত্রী আমাদের কাছে বলেছিলেন যে আপনাদের বকেয়া মিটিয়ে দেবো, 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, 22 তারিখে আপনাদের জন্য ঘোষণা হবে, এবং কথা দিচ্ছি যে চিরকুটে ডিএ ঘোষণার মতো করে ডিএ ঘোষণা হবে না, কিন্তু পুরোটা একবারে মেটাতে পারবো না, আমাকে সময় দিন, আমি সমস্ত কিছুটাই মিটিয়ে দেব। এখন তারপরে আমরা দেখলাম যে এক শ্রেণীর কর্মচারী, তারা কারা? যারা বিগত 3 বছর ধরে কোনো আন্দোলনে থাকলেন না, বরং আন্দোলনের বিরোধিতা করে গেলেন। যখন সরকার বদলের ডাক দিচ্ছি আমরা, তখন তারা যারা সেফটি ভালভ হয়ে কাজ করে বিগত সরকারটাই যাতে থেকে যায়, কেন না ওই সরকারটা নাকি চলে গেলে মানুষের অস্তিত্ব বিপন্ন হবে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। সেই সব মানুষগুলো দেখলাম যে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে একটা ন্যারেটিভ তৈরিতে ব্যস্ত হয়ে পড়লেন, এবং তার সঙ্গী দিলেন এক শ্রেণীর সংবাদ মাধ্যম। আমার একটা প্রথম শ্রেণীর বাংলা সংবাদ মাধ্যমের কথা মনে পড়ছে, যারা কয়েক বছর আগে পর্যন্ত কর্মচারীদের যে বাৎসরিক যে ইনক্রিমেন্ট হয়, সেই 3%টাকেও বেতন বৃদ্ধির খবর বলে তারা চালানোর চেষ্টা করেছেন, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন। যখন ডিএ শূন্য থেকেছে, ওই যে 3% দেওয়া হচ্ছে, সেটাকেও বেতন বৃদ্ধি বলে তারা প্রচার করেছেন। এরাই 10 থেকে 12% গল্প ছড়িয়েছেন বাজারে। হতে পারে হয়তো যে সরকার থেকেই ছড়ানো হয়েছে, যাতে করে মানুষের মনটাকে বুঝে নেওয়া যায়, কর্মচারীদের মনটাকে বুঝে নেওয়া যায় যে হ্যাঁ, কতটা দিলে এরা খুশি হবে। একটা কথা সরকার বাহাদুরের কাছেও বলি, যে আমাদের খুশি অখুশির প্রসঙ্গ নয়, প্রসঙ্গটা আপনাদের প্রতিশ্রুতি রাখা এবং না রাখা নিয়ে। যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন, সেটাকে কিভাবে পালন করবেন, আমরা তাকিয়ে আছি সেই দিকে। আমরা কততে খুশি হব, আমরা বিন্দুমাত্র বিশ্বাস করুন সে নিয়ে ভাবিত নই। আর যেসব মানুষজন ন্যারেটিভ ছড়াচ্ছেন, তাদেরকে বলবো যে ন্যারেটিভ না ছড়িয়ে পারলে পরে আন্দোলন গড়ে তুলুন, সংগঠিত হন নিজেদের অধিকারের দাবিতে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির দাবিতে, দুর্নীতি নিরসনে। এই বাংলা আপনাদের মতো শিক্ষিত মানুষদের সঠিক চেতনা, সঠিক বোধের বহিঃপ্রকাশ চায়। ভালো থাকবেন সকলে। আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি একরাশ ভরসা নিয়ে এই রাজ্যের স্থায়ী অস্থায়ী কর্মচারীদের, এই রাজ্যের বেকার ছেলে মেয়েদের, এই রাজ্যের আপামর জনগণের নতুন একটা দিনের শুরু হবে। আশা করি তিনি কাউকে হতাশ করবেন না। ভালো থাকবেন সকলে।